আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা আসলে মানুষের কথা বলবে। সেটার জন্যই এত কিছু। যেই সরকার কিনা ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবে এরকম সরকার তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস না। তার চাইতেও আরো অনেক সম্মানিত মানুষও যদি সরকারের প্রধান হিসেবে বসেন, আমরা সেই সরকার দিয়ে আসলে কি করব? তো তাদেরকে বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব তাদেরকে সঠিক রাস্তায় আসতে হবে। সবাই আসলে একটা মানে অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে কেমন যেন আসল যে কথাটা, যে সত্য যে কথাটা, সেই কথাটা বলতে কোথায় যেন ভয় পাচ্ছে। কিভাবে ওবায়দুল কাদের এই গণহত্যার অন অফ দ্য মাস্টারমাইন্ড 3.5 মাস দেশে থেকে সামরিক বাহিনীর গাড়ি পুলিশি প্রটোকলে দেশ থেকে পালিয়ে গেল। মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি। তো উনি ছিলেন কোথায়? উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে এবং কাজীর বাজার এলাকায়। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশত্যাগ বিষয়ে আপনি কি বলছেন? খোঁজ করলে পাওয়া যাবে না। আমরা তো এমনও শুনেছি যেদিন পলক ধরা পড়লো এয়ারপোর্টে, সেখানে হাসান মাহমুদ ধরা পড়েছিল। হাসান মাহমুদ বেলজিয়ামে কেমন গেল? তার কি পাখা আছে? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশত্যাগ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের 3 মাস দেশেই ছিলেন বলে আমাদের কাছে প্রমাণ আছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে দেশের সীমান্ত অতিক্রম করলেন সে বিষয়ে আগামী 15 দিনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাখ্যা দিতে আদালত নির্দেশ দিয়েছেন। আর আমরা ওদিকে কি দেখলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে বলেছেন উনি কিভাবে জানলেন, মানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কথা বলছে যে 3 মাস লুকিয়েছিলেন। আমরা তো জানি না, আমরা যদি জানতাম তাহলে ধরে ফেলতাম। ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে অবশ্যই ধরে ফেলতাম। আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে, আমরা জেনেও তাকে ধরিনি, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। ট্রাইব্যুনাল বলছে প্রমাণ আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জানতাম না। আপনি কি বলছেন? উনি কি এমন কোথাও লুকিয়েছিলেন যেখানে লুকানোর কথা বলেছিলেন কাদের সাহেব এবং সেখানে গিয়ে আসলে ধরতে পারেননি? মানে আপনাদের কোনো লিডারের বাসায় ওবায়দুল কাদের সাহেব তো প্রায় লুকিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা যে সরকারি হোক না কেন সবসময় এই ধরনের কথাই বলে। আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আগামী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের কথাই বলবে যে আমাদেরকে ধৈর্য দিলে আমরা নিয়ে ঢুকাইতাম। তো মানুষের তার কোনো কাজ নাই, তাদেরকে উপকার করবে, বেতন নিবে তারা, আমি ধরে দিব তারে না। যাকে আর কি ফাজলামের একটা সীমা আছে ভাই, যাকে এগুলো হতে থাকবে, এটা নিয়ে কোনো টেনশন করেন না। বিষয়টা হলো কি, উনি ছিলেন দেশে, সবাই বলতেছে। কোথায় ছিলেন? সিলেটের একটা বাসায় ছিলেন। কোথায় ছিলেন? খোঁজ করলেই পাওয়া যাবে। খোঁজ করলে পাওয়া যাবে না। আমরা তো এমনও শুনেছি যেদিন পলক ধরা পড়লো এয়ারপোর্টে, সেখানে হাসান মাহমুদ ধরা পড়েছিল। হাসান মাহমুদ বেলজিয়ামে কেমন গেল? তার কি পাখা আছে? উড়ে গেছে ভাই, কেমন করে গেল? কোনো না কোনো বর্ডার যেতে পার হয়েছে, এয়ারপোর্টে ধরা পড়ছে হাসান মাহমুদ এবং পলক চলে গেছে জেলে, হাসান মাহমুদ চলে গেছে বেলজিয়াম। একই দল করতো। তাহলে কি বলবেন আপনি এটাকে? তো এই ধরনের ঘটনাটা ঘটতেছে এবং কেন ঘটবে না, ঘটাটাই স্বাভাবিক। কারণ যে লোকটা ইমিগ্রেশনে আছে, যে লোকটা তাকে পার করে দিয়েছে, সে তো তাদেরই নিয়োগকৃত লোক। তার নুন খাইছে, তার গুণ খাবে না? তার গুণ খাইছে, তার এতদিনের কৃতজ্ঞতার সে প্রতিদান দিছে। এটা অস্বাভাবিক কিছু না। এটা নিয়ে আমি অবাক হচ্ছি না। আমি অবাক হচ্ছি এই ধরনের ঘটার পর যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় আমরা জানতাম না। আমি এটা নিয়ে অবাক হচ্ছি। এবং যারা পাঠিয়ে যারা তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে তাদের বিরুদ্ধে এরা যে কখনো অ্যাকশন এখনো নেয় নেই এবং আগামীতে নেবে না, আপনি শিওর থাকেন নেবে না, তাদের আগামীতে নেবে না। আমি এই জন্য অবাক হচ্ছি যে এদের হাতে তো আমরা আমাদের সমস্ত নিরাপত্তা দায়িত্ব তুলে দিয়েছি। এই লোকগুলির যে দায়িত্ববোধ, তার যে পরিচয় ওনারা প্রতিক্ষণে প্রতিটা উচ্চারিত বাক্যে দিচ্ছেন, তাতে আমি আতঙ্কিত হচ্ছি। আর কিছু না ভাই। তো এখন এই জিনিসগুলো হচ্ছে, এখনো অনেকে আছে দেশে, অনেকে যাচ্ছে। ওবায়দুল কাদের কি, সে কি দৌড়ে 100 মিটার দূরে ফার্স্ট হওয়ার মতো লোক নাকি রে ভাই? কিন্তু ভালো মতো হাঁটতেই পারে না। তাকে নিয়ে যেতে গেলে আশেপাশে সবাই দেখবে যে লোকটা যাচ্ছে আস্তে আস্তে। এবং সে যেখানে যদি 10টা শব্দ উচ্চারণ করে তাহলে যে কোনো রিক্সারও তাকে চিনবে যে এই কথা তো ওবায়দুল কাদের স্যার কেউ বলতে পারে না। তো এই লোককে না আটকানোর কি আছে? জি, প্রতিদিন যার কথা শুনে আমাদের এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়েছে। জি, আমাদের ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে
অবাক করতে কখনো ভুলেননি। তো উনি ছিলেন কোথায়? উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে এবং কাজীর বাজার এলাকায় বিএনপির এক সময়ের সিলেট 1 আসনে এমপি নির্বাচনে অংশ নেয়া ডক্টর মবিনের সাথে উনি লড়াই করেছিলেন। যাই হোক, সেই নেতাকে খন্দকার মুক্তাদির, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদিদের বাসায় উনি ছিলেন। খন্দকার মুক্তাদিদের একটি বাগান বাড়িও আছে, সেই বাগান বাড়িতে উনি খুব আরামে আয়েসেই ছিলেন, তাই ওনাকে কেউ খুঁজে পায়নি। তারপর উনি কান্দিরপাড় এলাকা হয়ে আসাম হয়ে উনি ওদিক দিয়ে ভারত চলে গেছেন। বুঝলেন কেন এই জিনিসটি এখনো সরকার বলছে না উনি কোথায় ছিলেন? সরকার জানে, বলছেন নিশ্চিত উনি বাংলাদেশে ছিলেন 90 দিন, কিন্তু বলছে না কেন? বলছে না এই জন্য যে বিএনপি এম্বারাসড আপনাদেরকে তথ্য দিতে। মিডিয়া যারা জানে তারা এম্বারাসড। যাই বললাম, আপনারা তথ্য সূত্র খোঁজেন। 15 দিনের সময় দিয়েছে সরকার, 1-2 দিন চলে গেছে। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, আমার কাছে যে তথ্য আছে, খন্দকার মুক্তাদিরের বাসায় ছিলেন যিনি বিএনপির নেতা, এমপি নির্বাচন করেছিলেন 2014-তে। এখন কেন খন্দকার মুক্তাদির ওনাকে থাকতে দিয়েছিলেন? কারণ খন্দকার মুক্তাদির উনি গ্রেপ্তার হয়েছিলেন মিছিল থেকে, এবং সেই সময় ওবায়দুল কাদের সাহেব ওনাকে ছেড়ে দিয়েছিলেন। ওই ঋণ শোধ করলেন খন্দকার মুক্তাদির। বিএনপি এখন কি বলবে? এম্বারেসিং, তাই না? পালাবো না, মির্জা ফখরুলের বাসায় না গেলেও বিএনপি নেতার বাসাতেই উনি ছিলেন। নির্বাচনে মাননীয় প্রধান উপদেষ্টা মোটামুটি একটা স্পষ্ট ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনি জানেন যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 4-6 মাসের বেশি সংস্কারে লাগার কথা না এখন থেকে। এই যে কালক্ষেপণ বা দীর্ঘ সময় 1.5 বছরের যে একটা সময়সীমা, এটি আসলে গণহত্যার বিচারের পরে নির্বাচন হবে নাকি নতুন কারোর জন্য আমরা অপেক্ষা করছি, সেরকম একটা পরিবেশ প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য চেষ্টা করছি? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে, সেই কঠিন প্রতিদ্বন্দ্বী বা কারা? আসলে রাজনৈতিক গতি প্রবাহ কোন দিকে যাচ্ছে? এখানে আমাদের বিশেষ করে এই ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যে তাদের যে একটা প্ল্যাটফর্ম নাগরিক কমিটি, সেখানকার কয়েকজন লিডার বলছিল যে বোধহয় আপনার গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন চাই না, নির্বাচন হতে দেব না। যারা চায় তারা জাতির শত্রু, এরকম একটা। হ্যাঁ, এটা সঠিক শব্দ এবং বাক্য চয়ন না, এটা তাদের ম্যাচুরিটির অভাব, দূরদর্শিতার অভাব। কারণ আমাদের দেশে বিচারের হতে জায়গা জমির মামলা 40-45 বছর পর্যন্ত কোর্টে ঝুলে, তাহলে আপনি 40-45 বছর নির্বাচন ঝুলিয়ে রাখবেন? হ্যাঁ, এটা যৌক্তিক ডিমান্ড যে গণহত্যার বিচার আমরা চাই। অন্তত মেজর ক্রাইমগুলোর বা বিগ ক্রিমিনালগুলোকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। ওয়ান অফ দ্য বিগ ক্রিমিনাল এই কিলিং এর মাস্টারমাইন্ড শেখ হাসিনা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের সাথে কূটনৈতিক তৎপরতা চালানো যায় যে তোমরা যদি আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাও, হাসিনাকে ফেরত দাও। হাসিনা বাংলাদেশের একটা গণধিকৃত মহিলা, ইতিহাসের জঘন্য স্বৈরাচার। তাকে যদি তোমরা প্রোটেক্ট করো, তাহলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে প্রোটেক্ট করবে। সো চয়েস ইজ ইয়োর্স। তুমি এই ফ্যাসিস্ট হাসিনার বন্ধুত্ব নিবা না বাংলাদেশের জনগণের বন্ধুত্ব নিবা? ভারতের সাথে ভাবে বার্গেনিং করা যায়, যার ফলে শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের দেশে থেকে আপনার এই 4 মাসে পালিয়ে গেল। এবং আমরা যতদূর পত্রিকায় দেখতে পেলাম, আর্মির গাড়ি, পুলিশের গাড়ি প্রোটেকশন দিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। আমি পরিষ্কার বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কজ ফাইন্ড আউট করে জাতির সামনে বলে দিতে হবে কোন কোন কালপ্রিটরা ওবায়দুল কাদেরকে, আরাফাতকে, আপনার হাসান মাহমুদকে ঢাকা থেকে যেতে সহযোগিতা করছে। সেটা যদি সেনাপ্রধানও জড়িত থাকে, তাকেও বিচার মুখোমুখি করতে হবে। পুলিশ প্রধান যেই থাকুক না কেন, সেনাপ্রধানকে আমরা বলছি যে উনি একটা ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন, ইতিবাচক রোল প্লে করেছেন, যে এই গণ অভ্যুত্থানে জনগণের পাশে থেকেছেন। কিন্তু অবশ্যই সেনাপ্রধানকেও এর জন্য জবাবদিহি করতে হবে। ক্যান্টনমেন্টে কোন 650 ব্যক্তি ছিল, কাদেরকে তারা প্রোটেকশন দিয়েছে, তারা এখন কোথায়? তারা তো মাঝখানে বলেছিল যে সরকার যদি চায় তাদের বিষয়ে তারা তথ্য দেবে। আমরা জানতে চাই এখন তারা কোথায় আছে এবং কোন 6 শতাধিক মানুষ ক্যান্টনমেন্টে ছিল। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে গণহত্যার বিচারটা হতে হবে, এবং আমি মনে করি পলিটিক্যালি কিংবা বিএনপি তো একটা বড় দল, তাদের রাষ্ট্র পরিচালনা একাধিকবার অভিজ্ঞতা আছে, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, কাজে তাদের নিশ্চয়ই একটা দূরদর্শিতা, বোঝাপড়া আছে। সেটার সাথে আমি বিতর্কে যে আমি তাদের ওই অবস্থানকে ডিনাই করতে পারবো না। তারা ষড়যন্ত্র কিংবা অনেক বিষয় আশঙ্কা করে, সেটার পেছনে অনেকগুলো যৌক্তিক কারণও রয়েছে। কিন্তু আমাদের স্বাভাবিক কনসার্ন থেকে আমরা যেটা মনে করি, গণহত্যার বিচারটা বিএনপির এটা দায় নেওয়া উচিত না। এই গভর্নমেন্টের আমলে যতখানি শেষ করা যায়, পুরোটা কিন্তু শেষ হবে না, যেটা আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ বলেছিল। এবং যারা এর আগে নির্বাচন যাবে তারা জাতীয় শত্রু, এই ধরনের শব্দ বাক্যগুলোই কিন্তু রাজনৈতিক বৈপরীত্য তৈরি করে ফেলছে। কাজে এটা বোধহয় আপনার সঠিক না। এবং আজকে আমরা যেটা দেখলাম, সিটি কর্পোরেশন, পৌরসভার কাউন্সিলরদের অনুষ্ঠানে গিয়ে পরে আমাদের ছাত্রদের
প্ল্যাটফর্ম নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ যেভাবে বলেছে যে সিটি কর্পোরেশন এবং পৌর কাউন্সিলররা নতুন দল আসতেছে, সেই দলকে সমর্থন করে তাদের বিষয়টা বিবেচনা করবে, তাহলে স্বাভাবিকভাবেই বিএনপির মতো একটা আপকামিং পাওয়ার পার্টি, যারা জানে যে নির্বাচন দিলে অনেকখানি জনসমর্থন নিয়ে চলে আসতে পারবে, তারা দেখবে যে তাহলে আপনি সরকারের থেকে পার্টি বানাইবেন, ওই কাউন্সিলর মেয়রদেরকে বরখাস্ত করে আপনি সমাবেশ করে তাদের সমর্থন চাইবেন, এটা তো বিএনপি সহ্য করবে না বা সাপোর্ট করবে না। যার ফলে আমি যেটা মনে করি, শুরুর দিকে কিন্তু বিএনপিও বারবার বলছিল যে একটা যৌক্তিক সময় পর্যন্ত সরকার থাকবে, সংস্কার করবে, একটা নির্বাচন আয়োজন করবে। বিএনপি কিন্তু টাইমের বিষয়ে বেশি আমি মনে করি বার দেয় নাই বা টাইম নিয়ে বেশি চাপাচাপি করে নেই। কিন্তু এখন কেন বিএনপি হ্রাস করছে, কেন বিএনপি ষড়যন্ত্র দেখছে, কেন বিএনপির সাথে সরকারের একটা সন্দেহ সংশয়ের সম্পর্ক তৈরি, যেটা সরকারকে খুঁজে বের করতে হবে। এবং আমি মনে করি এই সন্দেহ সংশয় বা দূরত্বটা শুধুমাত্র বিএনপির না, এই সরকারের সুবিধা নিয়ে যারা চুপচাপ আছে তারা ব্যতীত যারা যৌক্তিকভাবে চিন্তা করে, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভাবে, তারা সবাই কিন্তু উদ্বিগ্ন। যেটা আমাদের ব্যবসায়ী বলেছে যে গার্মেন্টস রুগ্ন হয়ে যাচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, কেন আপনি 4 মাসেও এই সমস্ত আন্দোলনগুলো থামাতে পারতেছেন না? কেন এখনো আজকে মাদ্রাসার এই যে তাবলিগ জামাতের 2 গ্রুপের এই সংঘর্ষের এই প্রাণহানির চিত্র দেখতে হলো? এর আগে যে ছাত্ররা, যেই ছাত্ররা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা বিজয় আমাদেরকে এনে দিয়েছে, সেই ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজের ছাত্ররা আরেক কলেজে মারামারি করতে যাচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থা পুলিশ বাহিনী কি করছে? চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে আপনার হত্যার মধ্যে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আমাদের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী কি করেছিল? এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, তাদের জায়গা জমি দখল করানো হচ্ছে, এই অভিযোগ তুলে সমস্ত ইন্ডিয়ান মিডিয়া, বাংলা, ইংরেজি, হিন্দি এবং তাদের সমস্ত ওয়েস্টার্ন মিডিয়াগুলো, ইভেন ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে সেমিনার হচ্ছে। আপনার এই আমেরিকান যে আপনার প্রেস উইংয়ের যে ম্যাথিউ মিলার যে ব্রিফ করে, প্রত্যেকদিন সেখানে বিভ্রান্তিকর প্রশ্ন ছড়া হচ্ছে। এইগুলোর জবাব এই সরকারের পক্ষ থেকে কতটুকু আপনি দেখেছেন? তাহলে এই বিষয়গুলোর মেকানিজমে সরকার কি করছে? সরকার একটা জাতীয় সংলাপ করেছিল, রাজনৈতিক দলগুলো ওই যে বলেছি না খেয়েও বলছে যে না খাইছি, মানে সরকার পাত্তা দিচ্ছে না খুব একটা, রাজনৈতিক দলকে মূল্যায়ন করছে না, কোনো মতামত দিচ্ছে না, কোনো সিদ্ধান্ত গ্রহণে। এই যে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, তাদের এরা যেমন খুশি তেমন সাজা একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, কোনো রাজনৈতিক দলের মতামত দেয়নি। তারপরেও কিন্তু তারা সরকারের ডাকে যাচ্ছে, সহযোগিতা করার কথা বলছে। কিন্তু সরকার যদি ভাবে যে না, রাজনৈতিক দলগুলো একেবারে তারা বাধ্য হয়েছে, আমরা যাই বলবো ইয়েস নো বলবো, এই যাওয়ার কতদিন যাবেন আপনারা? আর এভাবে তো যাবে না। যেমন ধরেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসের, আমি যেটা বলছি উনি সুন্দর কথা বলেন, আমরা পছন্দ করি, কিন্তু রাজনৈতিক বিষয় তো রাজনৈতিকভাবে আপনাকে ডিল করতে হবে, ওইটা ওয়াজ মাহফিলের মতো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।